ধরেন আপনি নতুন একটা চাকরিতে জয়েন করবেন এবং আপনার হাতে বেশ কয়েকটা পটেনশিয়াল অপশন রয়েছে। বেশ কয়েকটা কোম্পানি আপনাকে চাইছে। ২-৩ টা কোম্পানিতেও এর মধ্যে আপনি ইন্টারভিউ দিয়ে দিয়েছেন এবং আপনি খুব ভালো মতো জানেন যে ওই ২-৩ টা কোম্পানির প্রত্যেকে আপনাকে চাকরিতে নিয়োগ দেওয়ার জন্য বেশ ভালো মতন ইন্টারেস্টেড। কিন্তু আপনি নিজে কোনটাতে বেশি ইন্টারেস্টেড? এই ২-৩ টা কোম্পানির মধ্যে একটা কোম্পানি এমন রয়েছে যেখানে জয়েন করার জন্য আপনি নিজে থেকেই চাইছেন এবং সেই ইন্টারেস্টের ব্যাপারে সেই কোম্পানিটাও কিন্তু অবগত আছে। আর আপনার এই ইন্টারেস্টের কথা জানে দেখেই সেই কোম্পানিটা অন্যান্য কোম্পানিদের থেকে আপনাকে সুযোগ সুবিধা একটু কমই দিতে চাচ্ছে। আপনি আপনার চাকরি ক্ষেত্রে যেমন স্বাধীনতা চান, যেমন ক্ষমতা চান, সেটা তারা দিতে চাচ্ছে না। আপনি অবশ্য এই ক্ষমতা স্বাধীনতার প্রশ্নে আপোস করতে একদমই নারাজ। কারণ এর আগে যেখানে চাকরি করতেন সেখানেও এই ক্ষমতা স্বাধীনতা কম পাবেন এই শর্তে যোগ দেওয়ার পরেও বেশি দিন টিকতে পারেননি। তাই কেউ যদি আপনাকে চাকরি দিতে চায় এবং সেই চাকরিতে যদি আপনার প্রত্যাশিত ক্ষমতা এবং স্বাধীনতা না দিতে চায়, সেটা দেখলে আপনি ঘরপোড়া গরুর মতো সিঁদুরে মেঘ দেখলে একটু ডরান। এই ক্ষমতা আর স্বাধীনতার প্রশ্নেই আপনি অনেক মাস ধরে পছন্দের কোম্পানির সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছেন, কিন্তু তেমন লাভ হচ্ছে না। এরই মধ্যে আরেক নতুন কোম্পানি এসে আপনাকে জানিয়ে দিয়েছে আপনি নতুন চাকরিতে যা যা চান তাই পাবেন। এমন অবস্থায় একটা কোম্পানি আপনার নিজের যতই পছন্দ হোক না কেন, আপনি কি সেখানে জয়েন করবেন? অবশ্যই নয়। দিন শেষে ক্যারিয়ারই তো সবচেয়ে বড়, তাই না? নিজের ক্যারিয়ারের বেটারমেন্ট তো আপনার থেকে ভালো কেউ বুঝবে না, তাই না? ঠিক এই সিদ্ধান্তটাই নিয়েছেন শাবি আলোনসো। গত কয়েক মাস ধরে লিভারপুলের সঙ্গে বিভিন্ন সময় বিভিন্নভাবে বিভিন্ন স্তরে আলাপ আলোচনা চালিয়ে যাওয়ার পরেও শেষমেশ নিজের সাবেক ক্লাবে নয় বরং চেলসিতে যোগ দিচ্ছেন এই স্প্যানিশ কোচ। আপাতত মূল কাহিনী এটাই, লিভারপুলের মালিকপক্ষ, চিফ এক্সিকিউটিভ অফিসার ও স্পোর্টিং ডিরেক্টর তাকে কোচ হিসাবে অতটা স্বাধীনতা দিতে চাচ্ছেন না, অতটা ক্ষমতা দিতে চাচ্ছেন না যতটা তিনি চাইছেন। ওইদিকে শাবি আলোনসো সব ধরনের চাহিদা পূরণ করার জন্য চেলসি এক পায়ে খাড়া। রোমান আব্রামোভিচ যাওয়ার পরে নতুন মালিক পক্ষ আসার ৪ বছরে ক্লাব বিশ্বকাপ ছাড়া চেলসির বলার মতো কোনো সাফল্য নেই। লিগে বা চ্যাম্পিয়ন্স লিগে চেলসির মতো ক্লাবের কাছ থেকে সাধারণত আমরা যেমন ডমিনেন্স এক্সপেক্ট করি, ক্লিয়ার লেক ক্যাপিটাল আর টড বয়লির চেলসি সেই ডমিনেন্স থেকে বহু বহু দূরে। গত ৪ বছরে একের পর এক ইউথ সেন্ট্রিক ট্রান্সফারে ফোকাস করেছে তারা। বিভিন্ন লিগের প্রতিভাবান তরুণদের বেশি দামে কিনেছে একের পর এক। তাতে চেলসির মেইন একাদশের তেমন কোনো ইমপ্রুভমেন্ট হয়নি। কোল পালমার, এনজো ফার্নান্দেজ, মোইসেস কাইসেদো, লিভাই কলওয়েলরা বিশ্বমানের সতীর্থ না পেয়ে লিগ আর চ্যাম্পিয়ন্স লিগে বারবার মুখ থুবড়ে পড়ছেন। সে কারণেই কিনা চেলসির মনে হয়েছে ম্যানেজমেন্ট দিয়ে প্ল্যান পরিকল্পনা ছাড়া একের পর এক ট্রান্সফার না করিয়ে বরং এবার ভালো একজন ম্যানেজারের নেতৃত্বে একটা প্রজেক্ট শুরু করা যাক। শাবি আলোনসোর নিয়োগ এই নতুন প্রজেক্টের শুরু হওয়ার ব্যাপারটাই ইন্ডিকেট করছে, যেখানে শাবি আলোনসো শুধুই হেড কোচ থাকবেন না। একটা হেড কোচ কি করেন? একটা হেড কোচের ক্ষমতা ম্যাচের আগে ট্যাকটিক্স নির্ধারণ, ট্রেনিং করানো আর একাদশ নির্বাচন করার মধ্যেই সাধারণত সীমাবদ্ধ থাকে, এর চেয়ে বেশি কিছু থাকে না। কিন্তু শাবি আলোনসো অতটুকু ক্ষমতার মধ্যে যাচ্ছে না, তাকে আরো বেশি ক্ষমতা দিয়ে চেলসি নিয়ে যাচ্ছে। তার ক্ষমতা থাকবে আরো বেশি, যিনি মাঠ ও মাঠের বাইরে চেলসির অন্যতম ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে দায়িত্ব পালন করবেন। ক্লাবের ভালো মন্দ, কোন খেলোয়াড় আসবে, কোন খেলোয়াড় যাবে, ক্লাবের সব কিছুতে যার মতামতকে অনেক প্রাধান্য দেওয়া হবে। অনেকটা ম্যানচেস্টার সিটির পেপ গার্দিওলা বা আর্সেনালের মিকেল আর্টেটা বা লিভারপুলের ইউর্গেন ক্লপের শেষ কয়েকটা বছরের মতো, যারা নিজের পছন্দের খেলোয়াড় কিনতে পারবেন, বেচতে পারবেন, স্পোর্টিং ডিরেক্টর সর্বোচ্চ তাকে খেলোয়াড় সাজেস্ট করতে পারবেন, এর থেকে বেশি কিছু নয়। চেলসিতে সাধারণত এনজো মারেস্কা, গ্রাহাম পটার বা লিয়াম রোজেনিয়ররা সাধারণত ক্ষমতাহীন হেড কোচই ছিলেন। বিভিন্ন সূত্রের নির্ভরযোগ্য খবর থেকে শোনা যাচ্ছে ক্লিয়ারলেক আমলে নিয়োগ দেওয়া কোচদের মধ্যে সবচেয়ে বেশি ক্ষমতা দেওয়া হচ্ছে এই আলোনসোকেই, যিনি হেড কোচ না, হচ্ছেন চেলসির ম্যানেজার। টড বয়লি আর বেহদাদ একবালিরা যার কাজে খুব বেশি খবরদারি করতে পারবেন না। চেলসিতে বর্তমানে একাধিক স্পোর্টিং আর টেকনিক্যাল ডিরেক্টর রয়েছেন, তাদের ক্ষমতাও আলোনসোর চেয়ে কমই থাকবে। আর এই একটা কারণেই লিভারপুলে শেষমেশ যোগ দেননি শাবি আলোনসো, অন্তত আপাত দৃষ্টিতে এখন সেটাই মনে হচ্ছে। লিভারপুলের ফুটবল বিষয়ক চিফ এক্সিকিউটিভ অফিসারের দায়িত্বে আছেন মাইকেল এডওয়ার্ডস, আর ক্লাবের স্পোর্টিং ডিরেক্টর হিসাবে তিনি নিয়োগ দিয়েছেন তার বন্ধু রিচার্ড হিউজকে। এই দুজনই মূলত ট্রান্সফারের বিষয়ে লিভারপুলের সর্বেসর্বা। আর্নে স্লট বড়জোর তার পছন্দের খেলোয়াড় সাজেস্ট করতে পারেন, এর থেকে বেশি কিছু করার ক্ষমতা নেই তার। আলোনসো এই মাইকেল এডওয়ার্ডস আর রিচার্ড হিউজের হাতের পুতুল হতে চাননি।
তিনি হেড কোচ হতে চাননি, চেয়েছেন ম্যানেজার হতে। চেয়েছেন লিভারপুলের সব রিক্রুটমেন্ট যেন তার হাত ধরেই হয়। আর এখানেই আপত্তি এডওয়ার্ডসের। গত প্রায় এক দশকেরও বেশি সময় ধরে তিনি প্রমাণ করেছেন তার পছন্দের কেনা খেলোয়াড়েরাই লিভারপুলের হয়ে অসাধারণ খেলেন। সেটা মো সালাহ থেকে শুরু করে অ্যালিসন, ভার্জিল ভ্যান ডাইক, ফিলিপ কুটিনিও, অ্যান্ডি রবার্টসন, জল মাতেপ, ফাবিনিও, প্রত্যেকে। লিভারপুলের প্লেয়িং স্টাইল, বাজেট ও অ্যাম্বিশন বিবেচনায় তিনি এমন রিক্রুটমেন্ট মডেল বের করেছেন যার ব্যর্থতার হার অনেক কম, বলতে গেলে চেলসির বিপরীত। তিনি সেই ট্রাইড অ্যান্ড টেস্টেড ফর্মুলার উপর ভরসা না করে একজন ম্যানেজারের উপরে সম্পূর্ণ স্বাধীনতা দিতে চাইবেন না, এটাই তো অন্তত তার দিক থেকে স্বাভাবিক, তাই না? এই এক কারণেই ইউর্গেন ক্লপের সঙ্গে তার মনোমালিন্য হয়েছিল যখন তিনি লিভারপুলের স্পোর্টিং ডিরেক্টর ছিলেন। তখন চাকরি ছেড়ে চলে গিয়েছিলেন 2022 সালে। ওই সময়টায় ক্লপই ছিলেন রিক্রুটমেন্ট নিয়ে লিভারপুলের সর্বেসর্বা। আবার ক্লপ যখন চলে যান, তারপর লিভারপুলের মালিক পক্ষই তোড়জোড় করে এডওয়ার্ডসকে ফিরিয়ে আনে, আগের চেয়েও বড় রোলে। আগে ছিলেন স্পোর্টিং ডিরেক্টর, এখন হয়েছেন ক্লাবের সিইও। আর্নে স্লটকে নিয়োগ দেওয়ার সময় বলে কয়ে তাকে হেড কোচ বানিয়ে এনেছিলেন এই এডওয়ার্ডস, ম্যানেজার বানাননি। স্লটের চাকরি নিয়ে এই টানাটানির সময়ে আলোনসো স্লটের মতো হেড কোচ হতে চাননি শুধু। আর এ কারণেই গত নভেম্বর থেকে আলোনসোর সঙ্গে কথাবার্তা চালিয়ে যাওয়ার পরেও শেষমেশ স্প্যানিশ কোচকে নিয়োগ দেয়নি লিভারপুল, যে সুবিধাটাই নিয়েছে চেলসি। আলোনসো তো নিজের ক্যারিয়ারের ভালোর কথা চিন্তা বাদ দিয়ে লিভারপুলের জন্য বসে থাকবেন না, তাই না? লাইফ গোজ অন, দ্য শো মাস্ট গো অন, কেউ কারোর জন্য বসে থাকে না। তবে বসে না থেকে চাকরিতে যোগ দিতে গিয়ে কতটুকু সঠিক সিদ্ধান্ত নিলেন আলোনসো, সেটা নিয়ে প্রশ্ন তোলা যেতেই পারে। বায়ার লেভারকুসেনের হয়ে ইতিহাস গড়া এই কোচের রিয়াল মাদ্রিদ অধ্যায় তেমন সুখকর ছিল না। তাই রিয়াল মাদ্রিদের পর তার এমন একটা ক্লাবে যাওয়া উচিত ছিল যাদের স্পোর্টিং কালচার অনেক স্টেবল, অস্থিতিশীল না। সেদিক দিয়ে চেলসি কতটা লজিক্যাল চয়েস সেটা নিয়ে প্রশ্ন তোলা যেতেই পারে। অন্তত ক্লিয়ার লেক টড বয়লি আমলে চেলসিকে কোনো দিক দিয়েই স্থিতিশীল ক্লাব বলে মনে হয়নি। পারফরমেন্স সামান্য পড়তির দিকে গেলেই চেলসি ও রিয়াল মাদ্রিদের মতো ম্যানেজার বদলাতে সময় নেয় না। সেই হিসাবে রিয়াল মাদ্রিদ ব্যর্থতার পর চেলসি অধ্যায়টা বেশ চ্যালেঞ্জিংই হতে চলেছে আলোনসোর। ইউর্গেন ক্লপ যখন লিভারপুলের দায়িত্ব ছাড়েন তখন লিভারপুলের ফার্স্ট চয়েস ছিল এই শাবি আলোনসো। কিন্তু লিভারপুল যখন শাবি আলোনসোর সাথে কথাবার্তা বলে তখন তারা বুঝতে পারে যে শাবি আলোনসো লিভারপুলের জন্য ওয়েট করছেন না, তিনি রিয়াল মাদ্রিদের জন্য অপেক্ষা করছেন, যখন রিয়াল মাদ্রিদের কোচ ছিলেন কার্লো অ্যাঞ্চেলোত্তি। অ্যাঞ্চেলোত্তির সঙ্গে তখন আলোনসোর কথাবার্তা হয় এবং অ্যাঞ্চেলোত্তি তাকে আশ্বস্ত করেন যে তিনি 1 বছরের মধ্যে রিয়াল মাদ্রিদের চাকরি ছেড়ে দেবেন। তাই শাবি আলোনসো তখন লিভারপুলে বা অন্য কোনো ক্লাবে যোগ না দিয়ে 1টা বছর এক্সট্রা বায়ার লেভারকুসেনে থেকে গিয়েছিলেন এবং পরবর্তীতে কার্লো অ্যাঞ্চেলোত্তি চলে যাওয়ার পরে যোগ দিয়েছিলেন রিয়াল মাদ্রিদে। ওই যে ক্লপের রিপ্লেসমেন্ট হিসেবে লিভারপুল যে আলোনসোকে চেয়েছিল, আলোনসো যে তখন লিভারপুলকে রিজেক্ট করেছিলেন, সেই ক্ষোভটা এখনো হয়তো বা একটু মনের মধ্যে পুষে রেখেছেন মাইকেল এডওয়ার্ডস এবং লিভারপুল, যেটাও কিনা আরেকটা কারণ হতে পারে লিভারপুলের আলোনসোকে নিয়োগ না দেওয়ার পেছনে। যাই হোক না কেন, শাবি আলোনসোর মতো অসাধারণ 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 একজন ম্যানেজারকে চেলসি নিয়োগ দিয়ে অ্যাট দি এন্ড অফ দ্য ডে অন্যান্য আরও 10টা ম্যানেজারের মতো নষ্ট করবে না, এটাই এক্সপেক্ট করব। আশা করব চেলসি শাবি আলোনসোর উপরে আস্থা রাখবে, ভরসা রাখবে, তাকে সময় দেবে এবং তাকে স্বাধীনভাবে একটা প্রজেক্ট লিড করতে দেবে। যদি তারা নিশ্চিন্তে স্বাধীনভাবে ওই ক্ষমতাটা দিয়ে, ওই স্বাধীনতাটা দিয়ে যদি শাবি আলোনসোকে তারা একটা স্থিতিশীল এনভায়রনমেন্ট গিফট করে এবং ওই পরিস্থিতি যদি তারা ক্রিয়েট করে, যে এই পরিস্থিতিতে শাবি আলোনসো ঠান্ডা মাথায় নিজের মতো করে চেলসিকে চালাতে পারবেন, তাহলে চেলসি আগামী কয়েক বছরের মধ্যে আবারও বিশ্বের টপ 1-2টা ক্লাবের মধ্যে চলে আসবে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন এই শাবি আলোনসো টু চেলসি এই কোচ নিয়োগ নিয়ে আপনার কি মনে হচ্ছে। লেটস হ্যাভ আ ডিসকাশন।